ভাইয়া, এক্সকিউজ মি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, আপনাদের কিছু লাগবে না, সরি ডাকার জন্য। এবার যান। সুমিষ্ট নারী কণ্ঠের ফিরতি জবাব দেয় সাউকি বিরস মুখে। টিভি স্ক্রিনের আয়না থেকে তখনও দৃষ্টি সরেনি তার। মূর্ছনা অবাক হয়ে তাকিয়ে থাকে ছেলেটার দিকে। পরপর আবারও বলে ওঠে, আপনাদের কাছে কোলাসিন 16+ আছে? সাউকি ফিরল। সম্মুখে কৃষ্ণবর্ণের এক তরুণী, চাপা রঙের গাল দুটোতে রোদ্দুর মাখিয়ে ঘেমে নেয় একাকার। কপালের কাছে এক গুচ্ছ চুল ঘেমে লেপ্টে আছে, পুরোপুরি বিধ্বস্ত অবস্থা। নিষ্প্রাণ বিরক্ত দৃষ্টি। সবকিছু ছাপিয়ে সাউকির দৃষ্টি আটকালো তরুণীর গায়ের নার্সিং স্টুডেন্টের পোশাকে। চোখ নামিয়ে সাউকি আবারও চোখ তুলে তরুণীর চোখে চোখ রেখে ভদ্রমতন বলে, জি আছে। দিন তবে। দাম 600। হ্যাঁ, কোনো ব্যাপার না, দিন। সাউকি আবার চুপ করে মেয়েটিকে দেখে। গায়ের রং ভীষণ কালো, তবে মুখ জুড়ে আত্মবিশ্বাসের ছটা। এটাই মেয়েটির সৌন্দর্য। সাউকি হঠাৎ ভীষণ রকমের হতাশ হয়। এই মেয়েগুলো কেন ফর্সা হবার প্রতিযোগিতায় নেমে নিজেদের সত্তা এবং সৃষ্টিকর্তার মর্জিকে অপমান করে? সৃষ্টিকর্তার সিদ্ধান্ত নিয়েছেন এই মেয়েটি কালো রঙে সুন্দর, আদতেই তাই। তবে এই মেয়েটি কেন মানতে পারছে না? মুখ চোখ হঠাৎ ভীষণ গম্ভীর হয় সাউকির। দোকানের বাকি দুটো কর্মচারী ছেলে নতুন মাল আনতে গোডাউনে গিয়েছিল অগত্যা। সাউকি উঠে গিয়ে ক্রিমের কৌটাটা এনে সামনে রেখে দিতে মূর্ছনা হাতে তুলে নিয়ে উল্টে পাল্টে সেটা দেখতে থাকে। ভীষণ স্বস্তি পেয়েছে সে যেন। সাউকি আবার মেয়েটিকে নির্নিমেষ দেখে হঠাৎ করেই বলে ওঠে, এগুলো ভালো জিনিস নয় আসলে, ভেতরে বাজে ধরনের ইনগ্রিডিয়েন্ট থাকে। মুখটা সাময়িকভাবে ফর্সা করবে, তবে সময় গেলেই মুখে ছেয়ে যাবে ব্রণ, মেস্তা আর ছোপ ছোপ দাগ। গায়ের রং উজ্জ্বল করতে চাইলে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করবে। ডাবল ক্লিনজিং করবেন, ধীরে ধীরে রংটা খুলবে, যদিও সামান্য। মূর্ছনা অবাক চোখ তুলে তার সামনে দাঁড়িয়ে থাকা ফর্সা রঙের অতি সুদর্শন ছেলেটাকে দেখে। সাউকি বলে, বেশ ভালো মানের সানস্ক্রিন আছে একটা, দেব সাথে ক্লিনজিং অয়েল আর ময়শ্চারাইজার। এবার লোকটির উদ্দেশ্য মূর্ছনা বুঝতে পারে। এই লোক খুব চতুর একজন ব্যবসায়ী। এটা ব্যবসার নতুন স্ট্র্যাটেজি। একটা পণ্যের দুর্নাম করে খদ্দেরের হাতে বেশি দামের পণ্য ধরিয়ে দেওয়ার কৌশল সম্পর্কে মূর্ছনা অবগত। মনে মনে তাচ্ছিল্যের হাসি হেসে হুট করেই কড়াভাবেই বলে ওঠে, কেন? ওসবের দামটা একটু বেশি নাকি? জি। তাই? দাম বেশি কিন্তু অল্প ফর্সা করবে কেন? এই ক্রিমগুলোর মতো ছাল চামড়া তুলে কাগজ সাদা কেন করবে না? সাউকি বলে, বেশি ফর্সা হবার কি দরকার, একটু উজ্জ্বল স্কিন সুন্দর থাকবে, এটাই তো এনাফ। মূর্ছনার রাগ বাড়ছে লোকটার উপর অযথায়। মনে পড়ে যাচ্ছে কালো হবার দরুন ছোট থেকে কি যন্ত্রণাটা সে ভোগ করে এসেছে। বুক ভরা বিতৃষ্ণা নিয়ে বলে, একটু উজ্জ্বল, একটু স্কিন সুন্দর হতেই বা হবে কেন? এই যে আমি কুচকুচে কালো, আমি কি মানুষ নই? সাউকি হতবাক হয়ে কর্কশ মেয়েটিকে দেখছে। তার মুখটা হা হয়ে গিয়েছে। এই মেয়ে পাগল নাকি? নিজেই তো এসেছিল ফর্সা হবার ক্রিম কিনতে। নিশ্চয়ই সকালে খেয়ে আসেনি, তাই বেহুদা ঝগড়া লাগাতে চাইছে। সাউকি শান্ত। মেয়ে মানুষের সাথে ঝগড়া করার ছেলে সে নয়। ঠান্ডা গলায় কিছু বলতে যাবে তার আগেই মূর্ছনা দাঁতে দাঁত চেপে বলল, আদার ব্যাপারে চুপচাপ আদা দিন। আদার 5টি ক্ষতিকর দিক বলে কাঁচকলা ধরিয়ে দিতে হবে না। থমথমে সাউকির মুখ। পরপর ক্রিমের কৌটাটা প্যাক করে দিয়ে বলে, আপু আর কিছু? স্যানিটারি প্যাড লাগবে, সেনোরা দিবেন। মুখ চোখ বুজে আসে আবার সাউকির। এই 1 বছরে এই একটা ব্যাপারে তার সংকোচ এখনো কাটেনি। প্রতিবার লজ্জা পেয়ে মাথা নুইয়ে নেয়। নিন আপু, 720 টাকা দিন। আর ক্রিমটার সাইড ইফেক্ট হতে শুরু করলে আমাদের জানাবেন, কোম্পানিকে ইনফর্ম করতে হবে। প্যাকেটটা ব্যাগে ভরে নিতে নিতে ব্যস্ত পায় মূর্ছনা। বেরিয়ে যায়। সাউকি শ্বাস ফেলে। অস্ফুটে বলে, এই হচ্ছে একটা টিপিক্যাল দোকানদারের জীবন, যে জীবন সাউকি বেঁচেছিল পড়াশোনা না করে। ভাইয়া বাড়ি চলো। সিমেন্ট রিক্সা থেকে নেমেই চেঁচাতে চেঁচাতে ছুটে ঢুকলো দোকানে। সাউকি শুকনো মলিন মুখটা দেখে বলল, কি হলো? আবার এখানে কি হলো? সাউকি বোনকে খুলে বলে কিছুক্ষণ আগের ঘটনা। পরপর বলে, আজকের এই ঘটনাটাও তোর গল্পে দিবি? আচ্ছা বল, আজকের ঘটনায় নায়কের থরি আমার কি দোষ ছিল? মেয়েটা আমাকে খেতে উঠলো কেন? সেমিন মিনিট খানেক চোখ বড় বড় করে তাকিয়ে থেকে হঠাৎ ঠোঁট ছড়িয়ে হেসে বলে, আইডিয়া। কি আইডিয়া? গল্পের নায়িকা পেয়েছি। মানে? মানে গল্পের নায়িকার সাথে নায়কের কিভাবে দেখা হবে সেই আইডিয়া পেয়েছি। নায়িকা থাকবে কালো, সে নায়কের দোকানে ফর্সা হবার ক্রিম কিনতে যাবে। জোশ জোশ জোশ, ভেরি ইউনিক আর বাস্তবসম্মত একটা প্রথম পরিচয়।
পাঠক খুব খাবে, কেউ সিনেম্যাটিক বলে সমালোচনা করবে না। নয়তো তুই ভাব ভাইয়া, গল্পের নায়ক কসমেটিক্সের দোকানদার, সে যদি গুন্ডাদের হাত থেকে নায়িকাকে উদ্ধারের মাধ্যমে প্রথম পরিচয় ঘটায় নায়িকার সাথে, সেটা আদৌ চায়? সাউকি অবাক চোখে বোনের দিকে তাকিয়ে আছে। মানে গল্পের নায়িকা ওই মেয়ে? অমন চরিত্র, তবে একটা প্রবলেম। কি? আরে মামি, আমার গল্পের পাঠক এই নায়িকাকে পড়লে বারবার এসে আমার মাথা খাবে, বলবে তুই এমন সুন্দর একটি ছেলের নায়িকা কালো রেখেছিস কেন রে? তোর কি মাথায় সমস্যা? আর তোর পাঠক? তারা এই গল্প চেটে পুটে খাবে। বাস্তবে কেউ ছেলে ভাইয়ের পাশে কুচকুচে কালো মেয়ে মানতে না পারলেও গল্পে চেটে পুটে খায়। এটা ডিপ সাইকোলজি। চল চল, এখন বাড়িতে যেতে হবে। কেন? দোকান রেখে? মামি যেতে বলেছে। মেজো ভাইয়াদের বাড়িতে পাঠাবে আমাদের কিছু খাবার দাবার নিয়ে। মামার শরীর ভালো নেই বিধায় ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। এই সুযোগেই যাব, চল। শাহেদের মুখটা উঠতেই নাফিয়া হেসে ফেলল। উচ্ছ্বসিত কিশোরী সুলভ আওয়াজে বলল, তুমি আরঙিন কি করতে গেলে? শাহেদের হাতে দুটো শাড়ি উঁচু করে তুলে ধরে বলল, বলো কোন রংটা, নীলটা নাকি গোলাপিটা? নাফিয়ার গাল দুটো বেশ লাল হয়। আশেপাশে তাকিয়ে ফিসফিসিয়ে বলে, তুমি তো তোমার পছন্দের রং ছাড়া আমাকে পরতেও দাও না। শাহেদও আশপাশে তাকিয়ে বলে, এটা তো নাইটি না, শাড়ি তুমি তোমার পছন্দ মতো নেবে। আচ্ছা নীলটা তবে। আর শোনো, সিমিন আর নিসার জন্য সুন্দর দেখে দুটো 3 পিস নিও। রাখছি আমি, আজ অনেক কাজ। বাবা মা ঠিক আছে? কল কেটে দেওয়ার পরে শাহেদ নীল আর গোলাপি রঙের শাড়ি দুটো সেলসম্যানকে দিয়ে বলে, এই দুটো প্যাক করবেন। সেলসম্যান বলল, স্যার, একই ডিজাইনের দুটো রং নেবেন? তার চেয়ে আর একটা অন্য ডিজাইনের নিন। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আপনি এটা প্যাক করে দিন, দুটো আলাদা আলাদা প্যাকেটে দেবেন। বিরক্তি গলায় জবাব দেয় শাহেদ। নাফিয়া কল কাটার পরে ঝাড়ু হাতে তুলে নেয়। আজ তার মেজাজ ফুরফুরে। বাড়ির পরিবেশ থমথমে হলেও সে বেশ নিশ্চিন্ত, কারণ সে তার শ্বশুরকে চেনে। এই লোক উপরে উপরে কঠোর হলেও একদম তার 3 ছেলে অন্তপ্রাণ। খুব বেশি দিন রাখবে না ছেলেকে দূরে। নাফিয়া গুনগুনিয়ে গান গাইতে গাইতে ঝাড়ু দিচ্ছে দেখে অদূরে দাঁড়িয়ে হাসে শাহনাজ। এতক্ষণ মুগ্ধ দৃষ্টিতে সে তার বড় বৌমাকেই দেখছিল। কে বলবে সাধারণ সুতি শাড়ি পরে মাথায় ঘোমটা টেনে গিন্নি বেশে ঝাড়ু দিতে থাকা মেয়েটা একজন প্রাক্তন মেধাবী ঢাবিয়ান। গ্রামের এই মেধাবী মেয়েটি ছাত্রী বয়সেই নিজের বড় ছেলের জন্য এনে দিয়েছিলেন অসীম। নিজের ক্যারিয়ারের চিন্তা সরিয়ে রেখে শুধু সংসার করতে এই পাগল মেয়েটা, সংসারের জন্য নিজেকে ঢেলে দিতে পাগল মেয়েটা। শাহনাজ ছেলের অমতের বিয়েতে ওই সময়টিতে রাজি না থাকলেও আজ ছেলের বউয়ের হাসি খুশি প্রেমময় সংসার দেখে ভাবেন অসীম তালুকদারের জীবনের সব থেকে চমৎকার একটা সিদ্ধান্ত ছিল নাফিয়াকে এ বাড়িতে আনা, তার বকে যাওয়া ছেলের জীবনে আনা। একেবারে এক বলাতেই বিয়ে করে নিলি? রিন্তু, সায়রা সহ বেশ কিছু তরুণী হাঁ করে নিসার মুখের দিকে তাকিয়ে আছে। বিস্ময়ে কথা হারানোর অবস্থা সকলের। কাঠফাটা রোদ্দুরে স্কুলের সামনে দাঁড়িয়ে আছে মাথায় হাত দিয়ে। নিসা মাথা নুইয়ে রেখে চুপ করে রয়। ওর নির্লিপ্ততা বিরক্তি ধরায় রিন্তুকে। রিন্তু ওকে ঝাঁকুনি দিয়ে বলে, কিরে বল, এত সাহস কই পেলি? আমাদের বললিও না। নিসা ঘাড় ঘুরিয়ে পশ্চিমে তাকায়। যেথায় বাইক নিয়ে দাঁড়িয়ে আছে সাদ, চুপচাপ মোবাইল হাতে ব্যস্ত। বারবার তাকাচ্ছে নিসার দিকে, তাকাচ্ছে ব্যস্ত রাস্তার গাড়িগুলোর দিকে, দৃষ্টি চঞ্চল। সে অনেক কথা, 2 দিন পর বলি। আমাকে গিয়ে বাংলা দ্বিতীয় পত্রে অবজেক্টিভ নিয়ে বসতে হবে, জানিস তো কত টাফ ওটা। সায়রা তখন আশেপাশে তাকিয়ে ফিসফিস করে বলে, তোর বোর তোকে আদর করেছে? মানে এই বল না। নিসার মুখ থেকে রক্ত সরে হুট করে পরপর হাঁসফাঁস করে উঠে পা বাড়ায় সামনে। পিছু ফিরে না তাকিয়ে বান্ধবীদের বলে যায়, কাল একটু আগে ভাগে হলে আসিস। সামনে গিয়ে দাঁড়াতে সাদ ফোনটা পকেটে ঢুকিয়ে নিয়ে মেয়েটাকে দেখে। সহজ গলায় বলে, পরীক্ষা কেমন হয়েছে? জি আলহামদুলিল্লাহ, ভালো। সব সৃজনশীল দিতে পেরেছো? নিসা ঘাড় কাত করে হ্যাঁ বলে। দৃষ্টি লোকটা জলদ গম্ভীর, মুখটাতে নিবদ্ধ, ঠোঁটে ছেয়ে আছে অদ্ভুত রকমের প্রশান্তিময় হাসি। কিছু লোকজন শুধুই এই লোকটাকে ভয় কেন পায় নিসা বোঝে না। এত সহজ একজন পুরুষকে কিসের ভয়? নিসার তো লাগছে না, মোটেও লাগছে না। আপুর কাছে যাবে একবার, তোমার না বই কিনতে হবে। জি 2-3 দিন পরে যাই। আপুর রাগটা কমে গেলে, আপুর রাগ উঠে যত দ্রুত পড়ে যায় ঠিক তত তাড়াতাড়ি। বেশ, উঠে পড়ো। যাওয়ার পথে হোটেলে খাবার খেয়ে নেব। তোমার পরীক্ষার কয়েকদিন বাইরের খাবার খাবো। আর তারপর একটু থামলো সাদ, ইতস্তত করে বলল,
আচ্ছা তুমি রাঁধতে পারো? দু চোখ ভরা কৌতূহল সাদের। বইয়ের রান্না জানার ওপর সংসারের সুখ অনেকাংশেই নির্ভরশীল। নিসার হঠাৎ খুব হাসি পেল গুন্ডা অথচ সরল মানুষটার সরল প্রশ্নে। মনে মনে খুব বলতে ইচ্ছে হলো, আপনার মতো মানুষকে 3 বেলা পঞ্চব্যঞ্জন রেঁধে খাওয়ানোর মতো রন্ধন জ্ঞান আছে আমার। কিন্তু হাসি চেপে রেখে বলল, জি পারি মোটামুটি। বলেই চেপে বসলো বাইকে। কাপা কাপা হাতটা সাদের কাঁধে তুলে দিতে গিয়েও দিল না সংকোচে। স্বামীর কাঁধের উপর হাত রাখায় যায়, কিন্তু সে কেন সেধে রাখবে? সে নতুন বউ, তার স্বামীর কি উচিত নয় তাকে এটা বলা? লোকটা তো বলে না, তাই যেচে কেন নির্লজ্জ হবে নিশা? সাদ বাইকের চাবি দিয়ে মিনিট খানেক বসে থাকে। একবার চোরা দৃষ্টি ফেলে ডান কাঁধে কাঁধটা খালি। কি করা উচিত? নিচু গলায় বলে ওঠে, মানে তোমার বাইকে ওঠার অভ্যাস নেই বোধহয়। তারপরও হেলমেট নেই, যেখানে সময়টা অ্যাক্সিডেন্টের। জি তবে কি করব? তো ধরে বসো। মিনমিনে জবাব সাদের। এপাশে নিসা দাঁত বের করে দস্যি হাসি হেসে চুপচাপ হাত তুলে দেয় কাঁধে। বাইক স্টার্ট হয়। গার্লস স্কুল এরিয়া পেরিয়ে আমতলার পাড়ে যেতে যেতে নিসাও চলে যায় অন্যরকম একটা ঘোরে। এই শক্ত কাঠটা ছুঁয়ে তার ঘাম ছুটেছে, শরীর এলিয়ে আসছে। বারান্দায় দরজার কাছটাতে দাঁড়িয়ে নিচতলার পশ্চিমের কক্ষটিতে সতর্ক দৃষ্টি স্থির রেখেছে সাউকি। ও দাঁড়িয়ে আছে রান্নাঘরের দরজা আড়াল করে, বিপদের পূর্বাভাস পেলেই যাতে ওপাশে সিগন্যাল দিয়ে দিতে পারে। শাহনাজের ঘাম ছুটে যাচ্ছে। সাংসারিক জীবনে এসব চুরি চামারি তো দূরে থাক, স্বামীকে অবমাননা করে একটা মিথ্যা অবধি বলেনি সে। আজ এইভাবে স্বামীর সাথে লুকোচুরি খেলতে হচ্ছে ছেলের জন্যে। নাফিয়ার সিমিন তাড়াহুড়ো করে রান্না করা গরু, হাঁস, কবুতরের মাংস টিফিন ক্যারিয়ারে বক্সে ভরছে। সাথে রয়েছে 5 রকমের মাছ, পোলাও। এগুলো সব নিয়ে যাবে সাদদের জন্যে। শাহনাজ ফিসফিস করে বলছে, আর বাকি বক্সগুলো তালুকদার কনফেকশনারির ডিপ ফ্রিজে রেখে দিয়ে যাবে। সাদকে বলবে ওখান থেকে প্রয়োজন মতো নিয়ে নিয়ে খেতে। আমি বক্সে নাম্বার দিয়ে রেখেছি। মেয়েটির নির্বাচনী পরীক্ষা। রান্না বান্না পারে কিনা কে জানে। ওই সিনেমার মতো ডিম ভাজি আর ডাল দিয়ে খেয়ে সুখী সংসার হয় না। আর বালা দুটো নিয়ে হাতে পরিয়ে দেবে। বউ মানুষ, হাত খালি রাখা ঠিক না। দেখবে নাকে ফুটো করা আছে নাকি। এরপর তবে নাক ফুল পাঠাবো, আর চেনটা গলায় পরিয়ে দেবে। নাফিয়া হেসে শাশুড়িকে টেনে একপাশে বসিয়ে দিয়ে বলে, জি আম্মা, সব বুঝিয়েছি। আপনি আগে ঠান্ডা হয়ে বসুন তো। শাহনাজ পুত্রবধূর হাত ধরে হঠাৎ কাঁদে। গতরাত থেকে ছেলে আর তার বউ কি খেয়েছে, কিভাবে মেঝেতে শুধুমাত্র একটা তোষকে ঘুমিয়েছে ভেবে ভেবে আতকে উঠছে শাহনাজ। এসব সুব্রতকে কল করে জেনেছে সে তো জানে তার সাথ শক্তপোক্ত ব্যাটা মানুষ হলেও নরম গতিতে ঘুমানোর ছেলে। সে কিভাবে মানিয়ে নেবে এই জীবন? এসব কথা কেঁদে কেঁদে হঠাৎ বলে ওঠেন শাহনাজ। শাউকি অদূর থেকে ফিসফিসিয়ে জবাব দেয়, একটু আসতে বলো আম্মু। আবার তোমার স্বামীটা শুনে ফেললে তেড়ে এসে বলবে, কেন শানু, তোমার মেজো ছেলে নরম গদিতে শুয়ে অভ্যাস, এ কথা কেন বলছো? সে তো মাসের মধ্যে 2 বার থানায় গিয়ে শক্ত মেঝেতে ঘুমিয়ে আসা লোক, তার অভ্যাস আছে, চিন্তা করো না। শাহনাজ চোখ মুছে মুখ শক্ত করে ফেলে সাউকিকে ধমকে বলে, যা তো তুই, ফাইজলামি ভালো লাগছে না এখন। সাউকির হঠাৎ ফোনটাও বেজে উঠল। ফোনটা নিয়ে উঠে গেল দোতলায়। দেখে যায়নি ততক্ষণে ওখানে এসে দাঁড়িয়েছেন অসীম তালুকদার। অবাক চোখে কিছুক্ষণ রান্নাঘরের দরজায় উকি মেরে স্ত্রী আর পুত্রবধূর কাণ্ড দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃশব্দে। পরপর ঘুরে ধীর পায়ে হেঁটে নিজের কামরায় গিয়ে বিছানায় শুয়ে পড়ে বুজিয়ে ফেলে দু চোখ। কঠিন গোমরা মুখটা হঠাৎ হাসতে লাগলেন মুচকি হাসি। চোরদের চুরি করতে দিতে তার ভালো লাগছে। ভার হওয়া বুকটা এখন একটু হালকা লাগছে। সাদ দরজা খুলতেই সাউকি, নাফিয়া আর সিমিন ঝাঁপিয়ে পড়ল ওর উপর। সাদ আর নিসা মাত্রই খেতে বসেছিল। এভাবে অতর্কিত হামলায় চমকায় সাদ। ভাবির দিকে তাকিয়ে বলে, তোমার কেন? তোমার শ্বশুর আসতে দিলেন? নিসা সাউকিকে দেখে ওড়না দিয়ে ঘোমটা টেনেছিল মাথায়। ডাগর ডাগর চোখ দুটো মেলে যা দেবর আর ননদকে দেখছে সে। নাফিয়া হেসে ঝুঁকে বসে ওর কাছে। পাটির উপর থেকে হোটেলের ভাত মাংস সরিয়ে শাহনাজের রান্না করা খাবার সাজিয়ে দিয়ে বলে, আম্মা খেতে বলছেন। বাকি অনেক কিছু তালুকদার কনফেকশনারির ডিপ ফ্রিজে রেখে এসেছি আসার পথে। এনে এনে গরম করে খেও। শাশুড়ির হাতের রান্না শুনে ভীষণ খুশি হয় নিসা। খুব জড়তা নিয়ে সাদের দিকে তাকাতে সাদ ইশারা করে খেতে। নিসা হাত বাড়িয়ে হাঁসের মাংসটা আগে নেয়, ওটা তার ভীষণ পছন্দের। সাদ কিছুক্ষণ দাঁড়িয়ে নিসাকে দেখে নিজেও বসে পড়ে। এদিকে সাউকি আর সিমিন ঘুরে ঘুরে বাড়ির ভেতরটা দেখছে। একটা কাপড়ের জন্য মোটামুটি বড় বাড়ি, তবে আসবাব নেই। নাফিয়া ঘরটাকে ঝাড়পোছ করে আরও এক দফা চিল্লিয়ে বলে,
আজ বিকেলে বরিশাল যাব আমি, 2 দিন পরে ফিরবো। কোনো অসুবিধা হলে চুপি চুপি কল করবে, আমি বরিশাল থেকে কল কাটি নাড়ব। সাদ বলে, বরিশাল কেন? তোমার না 15 তারিখ যাওয়ার কথা? আরে মাথা ব্যথার জন্য যে ডাক্তার দেখিয়েছিলাম তার সাথে আজ সন্ধ্যায় অ্যাপয়েন্টমেন্ট আছে, ভুলেই গিয়েছিলাম। তোমার ভাইয়াকে জানাইনি, খবরদার কেউ জানবে না, গিয়ে সারপ্রাইজ দিব বেটাকে। বলতে বলতেই নাফিয়া বাচ্চাদের মতো হাসে। খাওয়া শেষ করে সাদ উঠে বারান্দায় চলে যায়। নাফিয়া গিয়ে প্লেট গুছিয়ে নিসার হাত টেনে ধরে তোষকে বসিয়ে মেয়েটাকে খুব মনোযোগে দেখে। পরপর সে নিজেই ভারী লজ্জা পায়। এতটুকু মেয়ের কাছে আর কি বা জানতে চাইবে? সেটা শোভন নয়, তবুও ইনিয়ে বিনিয়ে বলে, সব ঠিকঠাক। নিসা চোখ নামিয়ে মাথা নাড়ায়। নাফিয়া তখন ওর কানের কাছে মুখ নিয়ে বলে, কোনো অসুবিধা, কোনো প্রশ্ন, কোনো সাহায্য লাগলে আমাকে কল করবে সাদের নাম্বার থেকে। আমি তোমার বড় আপুর মতো, কেমন? বলেই নাফিয়া তার শাশুড়ির দেওয়া বালা দুটো নিসার গোল গোল হাত দুটোতে পরিয়ে উঠে দাঁড়ায়। সে একটু তাড়াহুড়োতে আছে, বাস স্ট্যান্ডে যেতে হবে এখান থেকে। দরজায় মুখোমুখি হয় সাদের। সাদ এতক্ষণ দেখছিল নাফিয়াকে, নিসার কানে কিছু একটা বলতে। বয়সে নাফিয়া সাদের চেয়ে কয়েক মাসের ছোট। ভাবি দেবশুলো ফাজলামি সম্পর্ক ওদের কখনোই ছিল না। সাদ হঠাৎ বলে, কি বলেছো ওর কানে? নাফিয়া হেসে বলে, কি বলেছি? কুবুদ্ধি দিচ্ছ আই থিঙ্ক। তাই নাকি? তা কি ধরনের কুবুদ্ধি? ওই তো জায়রা যা দেয় আর কি। তবে শোনো, এইসব ওর মাথায় ঢুকবে না। অসীম তালুকদার রেগে থাকলে রেগে থাকতে পারেন, তার জন্য এত তাড়াতাড়ি বাচ্চা নিতে পারবো না। আমার বউ ছোট। কথাগুলো বলেছে সাদ মেজাজ দেখিয়ে। নাফিয়া হাসতে হাসতে ভেঙে পড়ে। পরপর দেবরকে বলে, সরো তো সামনে থেকে। তোমার ছোট বউ নিয়ে তুমি বরং শিশু পার্কে যেয়ে মাঝে সাঝে, কেমন? নাফিয়া চলে গেলেও সেমিনার সাউকি থেকে যায়। ওদের পরিকল্পনা ছিল ভাই আর নতুন ভাবিকে নিয়ে একটু সার্কিট হাউস মাঠ থেকে ঘুরে আসবে, কিন্তু ভাবির পরীক্ষা দেখে সাউকি আর বলে উঠতে পারেনি। চুপচাপ ভাইয়ের পাশে বসে খেলা দেখছে। একটু পরে এর দোকানে গিয়ে বসবে। সিমিন চলে যায় নিসার কাছে। নিসা হাতের বইটা পাশে সরিয়ে রেখে ননদকে জায়গা করে দেয় বসতে। সিমিন দাঁত বের করে বলে, একটু পরেই বেরোবো, তার আগে কিছুক্ষণ তোমার পড়া নষ্ট করে দেই ভাবি। তোমার ননদ বলে কথা। নিশা হেসে প্রশ্রয় দেয় সিমিনকে। সিমিন আলাপ জুড়ে দেয় রাজ্যের। সবটাই তার 3 ভাইকে নিয়ে, মামা মামি আর ভাবিকে নিয়ে। স্বভাবে বড্ড বাচাল সিমিন। বলতে বলতে একসময় বিরস মুখে বলে ওঠে, মামা আবার তার 3 ছেলের উপরে আগে থেকে টুকটাক নারাজ কিনা, তাই কেউ কিছু করে পার পাচ্ছে না। নয়তো বাড়ি থেকে বের করে দেওয়ার মতো কোনো অপরাধ মেজো ভাইয়া করেইনি। নিশা থমথমে গলায় বলল, 3 ছেলের উপরে নারাজ কেন? সিমিন এগিয়ে বসে বিষণ্ণ গলায় বলতে শুরু করে, তুমি তো ভাবি এখন আমাদের লোক, তোমাকে বললে সমস্যা নেই। শোনো, বড় ভাইয়া থেকেই শুরু করি। ছাত্র বয়সে বড় ভাইয়া ছিল তুখোর মেধাবী এক ছেলে। মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং লাইনে অবশ্য ইচ্ছে করেই যায়নি, তার ইচ্ছেই ছিল শিক্ষকতা করা। ভীষণ পড়ুয়া এই লোকটা হঠাৎ একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। মেয়েটা হিন্দু ধর্মের। মেয়েটির প্রেমে পাগল হয়ে গিয়েছিল ভাইয়া, প্রচণ্ড ভালোবেসে ফেলেছিল। এই কথা বাড়িতে জানাজানি হলে বিশাল ঝামেলা হয়। ভাইয়া একবার ওই মেয়ের জন্য সুইসাইড করতে গিয়েছিল। মামা তখন দিশা হারিয়ে কী করবে, ছেলেকে কীভাবে বিপদ থেকে ফেরোবেন বুঝতে না পেরে কসম কাটান ভাইয়াকে। এরপর মামা ছেলেকে তাবলিগে পাঠান। ভাইয়া ধীরে ধীরে স্বাভাবিক হয়। দেখে শুনে বড় ভাবির সাথে ভাইয়ার বিয়ে পড়িয়ে দিয়ে ভাইয়াকে দিয়ে ওয়াদা নেন, যত যাই হোক ভাবিকে স্ত্রীর মর্যাদা না দিলে ভাইয়া যেন এটা ভেবে নেয় সে তার বাপ মাকে অস্বীকার করছে। কিন্তু ওসব ওয়াদা তোয়াদা কোনো কিছুই করেনি জানো। ভাবি মানুষটাই এতটা চমৎকার, স্বামীর প্রতি আনুগত্য, ভালোবাসা, বাধ্যতা, সম্মান দেখিয়ে ঠিক ভাইয়াকে নিজের করে নিয়েছে। এখন তো ভাইয়া ভাবি বলতেই পাগল। ভাবি অবশ্য বিয়ের পরে এসব শুনে একটু ভেঙে পড়েছিল শুরুতে, পরে ধৈর্য ধরে ঠিক হয়ে স্বামীর মনের মধ্যে ঢুকেছে একটু একটু করে। আর সেই মেয়েটা? ভাইয়ার প্রাক্তন অমৃতা দিদি তো শুনেছি কানাডা চলে গিয়েছিল পড়াশোনা করতে। এখন কি অবস্থা জানি না। এবার আসি মেজো ভাইয়া আর ছোট ভাইয়ার প্রসঙ্গে। তো আমার মেজো ভাইয়া একজন ছাত্রলীগের সাবেক কুখ্যাত নেতা। কুখ্যাত বলছি কারণ ভাইয়া আসলে কুখ্যাত ছিল তার কাজকর্মে।
মেয়েলি ব্যাপারটা বাদে হেন বাদরামি নেই যা ভাইয়া করে বেড়ায়নি। মামাকে খুব ভুগিয়েছে একটা সময়। প্রতিপক্ষের সাথে মারামারি করে মাসে 2 বার থানায় ঢুকতো। বাড়ি কারও কথা শুনতো না। আর ছোট ভাইয়ের স্বভাবই ছিল মেজো ভাইয়ার বিপরীত। সে এমনিতে বেশ ভদ্র থাকলেও একটা ফ্রেন্ড সার্কেল জুটিয়ে ফেলেছিল, খুব বাজে। 2019-এ বরগুনা সরকারি কলেজের সামনে নাফিস শরীফ হত্যাকাণ্ড হয়েছিল না, সেই কেসে একটা কথা একটা মেসেঞ্জার গ্রুপে উঠেছিল। দুর্ভাগ্যবশত ছোট ভাইয়া ওই গ্রুপে অ্যাড ছিল বন্ধুদের পাল্লায় পড়ে। কিছু না করলেও পুলিশ ভাইয়াকে অ্যারেস্ট করে নেয়। ওই সময় মামি স্ট্রোক করেন এবং সেই সুযোগে 7 ভাইয়ার শত্রুরা ভরা বাজারে ভিড়ের মধ্যে থেকে মামার গায়ে একটা জুতা নিক্ষেপ করেছিল। এই অপমানের ধাক্কা মামা নিতে না পেরে ছেলেদের প্রতি বিতৃষ্ণায় খুব কেঁদেছিল রাস্তায় দাঁড়িয়েই। 7 ভাইয়া সেদিনেই রাজনীতি থেকে গুটিয়ে নিয়েছে নিজেকে। তবে এখনও জুতা নিক্ষেপকারীকে খুঁজে বেড়ায় ভাইয়া। হাতে পেলেই মনে করো লাগাবে 3 কোপ, একদম কেটে ফেলবে। এরপর ছোট ভাইয়ার জামিন হলেও সে বন্ধু বান্ধব ত্যাগ করে পড়াশোনায় মনোযোগী হয়েছে। আর 7 ভাইয়ার সাথে মামার বর্তমান দ্বন্দ্বের কারণ, মামা চায় ভাইয়া তার একটা ব্যবসা সামলাক, কিন্তু 7 ভাইয়া দোকানদারি করবে না, চাকরির চেষ্টায় আছে। এই নিয়ে পিতা পুত্রের মান অভিমান খেলা। এগুলো নাথিং সিরিয়াস। আমরা খারাপ দিনগুলো 2020-এই কাটিয়ে এসেছি, এখন সব ঠিকঠাক। উপরে উপরে না থাকলেও বাবা ছেলেদের সম্পর্ক ঠিকঠাক। ফ্ল্যাটে ঢুকে রীতিমতো অবাক নাফিয়া। বরিশাল ফকিরবাড়ি রোডের একটা বহুতল দালানের 5 তলায় ভাড়া থাকে শাহেদ। নাফিয়া সদর দরজায় দাঁড়িয়ে চোখ ঘুরিয়ে মুখ হাঁ করে আশেপাশ দেখছে। তার কাছে সবকিছুই অবিশ্বাস্য লাগছে। ফ্ল্যাটের অবস্থা এতটা গোছানো, ওই অগোছালো মানুষটা ফ্ল্যাটটাকে এভাবে গুছিয়ে রাখে মনে হয় না। সবকিছুই দেখে মনে হচ্ছে এখানে অনেক দিন হয় কেউ থাকছে না, তাই সবকিছুই গোছানো। বরিশাল পৌঁছে আগে ডাক্তারের কাছে গিয়েছিল সে। সেখান থেকে অ্যাপার্টমেন্টে ফিরতে ফিরতে রাত 8টা। নাফিয়া হাত থেকে ফলের প্যাকেটটা ডাইনিং টেবিলের উপর রেখে খুলে যাওয়া খোপাটা আবার ভালো করে লাগিয়ে এগিয়ে গিয়ে ফ্রিজ খুলেও তাজ্জব নাফিয়া। সেবার ডাক্তার দেখাতে এসে 2 হালি ডিম দেখে গিয়েছিল, তা এখনও ফ্রিজে পড়ে আছে। শুকনো আপেল, নাশপাতি সব আগেরগুলোই। শ্বাস ফেলে নাফিয়া বিরক্তিতে। মানুষটা একটু ফল খেতে চায় না। রান্নাঘরে গিয়ে দেখে হাঁড়ি পাতিল সব সুন্দর করে রাখা। এই রান্নাঘরে রান্না হয় বলে নাফিয়ার মনে হয় না, তবে লোকটা কোথায় খায়? অদ্ভুত লাগছে নাফিয়ার। গিয়ে ডিপ ফ্রিজ খুলে দ্রুত 1 পোটলা গরুর গোশত নামিয়ে ভিজিয়ে রেখে গায়ের দামি শাড়িটা পাল্টে সুতির শাড়ি পরে না, একদম গিন্নি রূপে ফিরে ঝটপট রান্নাটা সেরে ফেলে 9:30 নাগাদ। কল করে শাহেদকে। ভীষণ বিরক্তি নিয়ে বলে, কই তুমি? কোচিং থেকে ফিরবে না এখনো? শাহেদ সবেমাত্রই খেতে বসেছিল। ফাতিমা ওর প্লেটে খাসির মাংস তুলে দিতে যাবে, তখন হাতের ইশারায় ওকে থামিয়ে থমথমে গলায় নাফিয়াকে বলে, হ্যাঁ ফিরবো, তুমি কোথায়? আমি আমাদের অ্যাপার্টমেন্টে সন্ধ্যায় এলাম। ঝট করে লাফিয়ে উঠে দাঁড়ায় শাহেদ। অস্থির শ্বাস ফেলে দ্রুত দ্রুত হাত ধুয়ে নিয়ে বলে, শোনা, আমি আমার এক কলিগের বাসায়, বুঝলে, এক্ষুনি আসছি। বলেই কল কেটে শাহেদ শার্ট প্যান্ট পরে নেয়। ফাতিমা একবার থমথমে গলায় বলল, খেয়ে যাও অন্তত। ওর কপালে চুমু খেয়ে শাহেদ বলে, না তুমি খেয়ে নাও, আমি খেয়ে আসছি। শুনলেও আবার চেপে ধরে খাওয়াবে। একদম একটা পাগল মেয়েটা। ছুটতে ছুটতে ফাতিমার অ্যাপার্টমেন্ট থেকে বেরোয় শাহেদ। ফাতিমা দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। ততক্ষণে নাফিয়া ফ্রেশ হয়ে খুব চমৎকার একটা শাড়িতে নিজেকে জড়িয়ে নিয়েছে। সবসময় সাদামাটা বেশে থাকা মেয়েটা আজ স্বামীর সান্নিধ্যে যাবে বলে সুন্দর করে সাজলো। একটু বেশি আবেদনময়ী সেই সাজ। পিঠ খোলা ব্লাউজ, শাড়িটাও পাতলা। শাহেদ ফ্ল্যাটে ঢুকেই অবাক চোখে নাফিয়াকে দেখতে থাকে। নাফিয়া ঠোঁট জুড়ে আন্তরিক হাসি। ছুটে এসে স্বামীকে জড়িয়ে ধরে খুব শক্ত করে পরপর শ্বাস টেনে বলে, পারফিউম চেঞ্জ করছো? এটা স্মেল সুন্দর। শাহেদ নিজের অস্বস্তি লুকাতে অপারগ। নাফিয়া তাকিয়ে বলে, এমন লাগছে কেন তোমাকে? চুরি করে এলে নাকি? শাহেদ শুকনো হেসে নাফিয়ার মাথায় হাত বুলিয়ে ছোট একটা চুমু খায় ওর ঠোঁটে। নাফিয়া লজ্জা পেয়ে শাহেদের টাই খুলে। মেয়েটার সমস্ত মুখে নিষ্পাপ আভা শাহেদের ভেতরটা নাড়িয়ে দিতে চাচ্ছে, যেন চোখ নামায় শাহেদ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। নাফিয়া স্বামীর এহেন আচরণ দেখে যার পণ্যায় অবাক, বলে, স্ট্রেস বেশি গিয়েছে আজ, মেজাজ এজন্য খারাপ। মাথা নাড়িয়ে হ্যাঁ বলতে চাইল শাহেদ। নাফিয়া ওর সামনে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে তৎক্ষণাৎ দুষ্টুমি ভরা হাসি দিয়ে গলা জড়িয়ে ধরল শাহেদের। জড়ানো গলায় ফিসফিসিয়ে বলতে লাগলো, আমাকে আদর করে মেজাজ ঠান্ডা করে ফেলো তো। দু চোখে স্বামীর প্রতি আন্তরিক প্রেমময় আহ্বান।
অমন আকুতি কোনো পুরুষের উপেক্ষা করার সাধ্যি নেই। শাহেদ দিন দুনিয়া ভুলে গিয়ে পাজা কোলে করে তুলে নিল হালকা শরীরটা। নাফিয়া হেসে উঠল খিলখিলিয়ে। কয়েক মিনিটের ব্যবধানে শোবার কক্ষটা ছেয়ে গেল নিস্তব্ধ ভালোবাসাবাসিতে। স্বামী সুখে ভেসে যাওয়ার আগে নাফিয়া উম্মাদ প্রেমিকার মতো স্বামীর গলা জড়িয়ে ধরে রেখে পড়ল, আই লাভ ইউ, আমার বেবি চাই। বাংলা দ্বিতীয় পত্র নিয়ে চূড়ান্ত ব্যস্ত ছিল নিসা। সিমিনা সাউকি চলে গিয়েছে আসরের সময়। ওদের বিদায় করে সেই যে বই নিয়ে বসেছিল উঠল এশার ওয়াক্তের আজান দিলে। সাদ আশেপাশে কোথাও নেই। লোকটাকে তখন দেখেছিল ফোনে কারোর সাথে চাকরির ব্যাপারে আলাপ করতে। কি বিনয়ী আর চমৎকার সে ইংরেজি কথোপকথন! এত চমৎকার যোগ্যতা সম্পন্ন মানুষের কি করে এমন কুৎসিত একটা অতীত থাকতে পারে? এদের 3 ভাইয়ের জন্যে তার শ্বশুরকে খুবই ভুগতে হয়েছে অতীতে, তাই শ্বশুর মশায়ের বর্তমান রাগটা জায়েজ। ভাবতে ভাবতেই মন খারাপ হয় নিসার। সেমিনের থেকে ওসব শোনার পর থেকে বুকটা কেমন ভার ভার লাগছে। যদিও সাদের ব্যাপারে সে সবটাই জানতো, তবুও ষোড়শী মন হঠাৎ হঠাৎ মূর্ছা যেতে কতক্ষণ। শত হলেও বয়সটা আবেগের। শঙ্কা শুধুমাত্র একটা ব্যাপারেই, তার দুম করে নেওয়া সিদ্ধান্তটা শেষটায় জীবনের কাল হবে না তো? অতীত যেমন হয়ে হোক, লোকটা এখন যেমন ঠিক তেমন হয়ে থাকবে তো? এত কিছু ভেবে ভেবে বলতে গেলে একটা উদাসী বিকেল কাটিয়েছে সে। এর মাঝে আরও কিছু মন খারাপের ঘটনা ঘটেছে। বিকালবেলা সায়রা আর রুম্পা এসেছিল নিসার বাসা খুঁজতে খুঁজতে। ওরা এসে নিসার ভার হওয়া মনটাকে বিষিয়ে তুলেছিল দ্বিগুণ। আলাপচারিতার খণ্ডাংশ। এবার বল, তোর বর তোকে সত্যি আদর করেনি? নিসা মাথা নেড়ে না বলেছে। রুম্পা মুখে হাত চেপে হতভম্ব হবার সুর টেনে বলেছে, এটা কেমন কথা? আদর করবে না? তার কোনো সমস্যা নেই তো? নিসার কান গরম হয়ে উঠেছিল এসব অসভ্য কথা। এমনিতেও রুম্পা আর সায়রা একটু বেশি পাকনি। বায়োলজি বইয়ের সেই বিশেষ অধ্যায়টি নিয়ে ওদের আলোচনা আর আগ্রহের শেষ নেই। লুকিয়ে লুকিয়ে বাজে গান দেখে বেড়ায় ওরা, নিসা শুনেছিল। তাই ওদের কটাক্ষ অতটা গায়ে না মেখে এড়িয়ে যেতে চেয়েছিল। কিন্তু দুম করে সায়রা বলে উঠল, আমি না একটা কথা শুনেছি রে নিসা, যারা নেশা টেশা করে না, স্পেশালি গাঁজা টেনে বেড়ায়, বাবা টাবা খায়, ওদের ইহেতে আগ্রহ বেশি থাকার কথা। সাদ ভাইয়া আসলে সমস্যা নেই তো? নয়তো তোর মতন একটা সুন্দরী মেয়ে হাতের কাছে পেয়ে একটা চুমুও খাবে না? এটা কেমন মস্করা? নিসা কাঁদো কাঁদো মুখ করে বলেছিল, বাবা কি? আরে ইয়াবা, ইয়াবা। ঠোঁটকাটা নষ্ট মেয়ে দুটোকে পারলে দুটো চল লাগিয়ে দিত নিসা। রিন্তু থাকলে অবশ্য দিয়েই দিত। নিসা অবশ্য জবাব দিয়েছে, ওরা তেমন কোনো দোষ নেই, শুধু সিগারেট খায়। তো সেটা বাদ দেওয়া হবে? নেশা পানি ধূমপান ইত্যাদি করলে তো ছেলেদের এতে আগ্রহ থাকার কথা, কিন্তু তোর বরের নেই। মহা মুশকিল হয়ে যাবে রে নিসামণি। তবে এই ধরনের সেন্স বিকেতে ব্যাপারে সায়েন্স বিতে একটা আর্টিকেল পড়েছি, এরা সঙ্গিনীকে ছোঁয়ার চাইতে চেয়ে দেখে বেশি পছন্দ করে। সাধ্যার ব্যাপারটা তেমন নয় তো? নিসার সহ্য করতে না পেরে দুটোকে পড়ার বাহানা দিয়ে বাড়ি থেকে বের করেছে। রীতিমতো তার গা গুলাচ্ছে এখন। পরিশেষে মন বিষণ্ণ হয়েছে। গোটা দুনিয়ার মানুষ জানে লোকটা নেশা পানি নেয়। এই অপবাদের সাথেও নিসাকে সংসার করতে হবে। ওসব যখন ভাবছিল নিসা, ঠিক তখনই দরজায় করাঘাত পড়ল। সাত ফিরেছে। সাথে এসেছে গ্যাস সিলিন্ডার, চুলা আর একটা 12 কেজি চালের বস্তা। এতক্ষণে ক্রমশ জমা গ্লানি নিসার ফুস করে উবে গেল গম্ভীর চোয়াল দেখে। হাতে যার বাজারের ভারী ব্যাগ, গায়ের শার্টটা ঘেমে লেপটে আছে শরীরে, ঘাম জমেছে সুদর্শন মুখটাতেও। নিসাকে জানালা ঘেঁষে মুখ শুকনো করে দাঁড়িয়ে থাকতে দেখে সাদ বলে, সব ঠিক আছে? নিসা মাথা নাড়ায়। চালের বস্তাটা টেনে নিয়ে সাদ রান্নাঘরে রাখতে রাখতে বলল, একটু বেরোবো আমি, জরুরি কাজ আছে। কি কাজ? কয়টায় ফিরবেন? উদ্বিগ্ন স্বর নিসার। সাদ ঘুরল। রমণীর ছটফটানি চোখে কানে মনে বিচ্ছে তার। নিস্পন্দ চোখে মিনিটখানেক গোল ফর্সা রূপসী মুখটা দেখে নতস্বরে বলল, বেকার লোকদের ব্যস্ততা একটু বেশিই থাকে। বেশ কয়েকদিন আগের একটা ঘটনাকে কেন্দ্র করে একটা সালিশ সদরঘাট মসজিদের ইমাম সাহেব দাওয়াত দিয়েছিলেন। আমি ঘটনাটির সাথে সম্পৃক্ত। না গেলেও ওনাকে অসম্মান করা হবে। তুমি পড়ো, দরজা জানলা আটকে নাও। আমি ছাড়া কেউ আসলে দরজা খুলবে না। বাড়িওয়ালি কাকিকে বলে দিচ্ছি মেন গেট লক করে দিবে, আর কিছু লাগলে কল করবে। দেরি হবে ফিরতে। খেয়ে নিও খিদে পেলে। একদম সহজ গলায় কথাগুলো শেষ করে সাদ শার্টটা পাল্টে নিয়ে নিজের ঘরের সমস্ত জানালা বন্ধ করে বেরিয়ে যায়। নিসা চুপচাপ তাকিয়ে থাকে দরজার দিকে। নেশা পানি করা লোকেরা বুঝি এতটা সহজ পুরুষ হয়?
সালিশ ছিল মূলত হিন্দু পাড়ার গোপালচন্দ্রের বিরুদ্ধে। পেশায় গোয়ালে, কে বা কারা রটিয়েছিল গোপাল সদরঘাট এতিমখানা সংলগ্ন মসজিদের বাইরে কৃষ্ণমূর্তি রেখে এসেছে, অথচ কাজটা কয়েকটা টোকাই ছেলের কোত্থেকে পুরনো ছোট কৃষ্ণমূর্তি কুড়িয়ে পেয়ে খেলতে খেলতে ফেলে রেখে গিয়েছে মসজিদ প্রাঙ্গণে। মিউনিসিপ্যালিটির সিসিটিভি ফুটেজে পেতে পেতে ঢের দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে লোকমুখে শুনে গোপালকে ধরতে গিয়েছিল মুসলিম যুব ক্লাবের মেম্বাররা। সাদ সেদিন শোনা মাত্র নিজে গিয়ে দাঁড়িয়েছিল গোপালের সম্মুখে। সবাইকে শান্ত হতে বললে তারা বলেছিল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।